বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কীভাবে আপনি পিডিএস ফর্ম পূরণ করবেন? আপনি চাইলেই পিডিএস ফর্ম পূরণ করতে পারবেন না। এজন্য প্রথমে আপনাকে HRM এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ সাবমিট করার পর এটা যাবে প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক অ্যাপ্রুভাল দিলে আপনি এই রেজিস্ট্রেশন ফর্মে যে ইমেইল আইডি দেবেন, ওই ইমেইলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তারপর এই ওয়েবসাইটে ঢুকে www.eims.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ইউজার নেম অর্থাৎ আপনার ইমেইলে যে ইউজার আইডি পাইছেন ওই ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড পাইছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। এই সাইন ইন করলে প্রথমে আপনি পাবেন যে ওরা যে পাসওয়ার্ড দিয়েছে ওই পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনাকে বলবে একটা ফর্ম আসবে। ওখানে আপনি ওদের দেওয়া পাসওয়ার্ড এবং আপনি যে নূতন পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ড, এরপর ওই নূতন পাসওয়ার্ডের কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনি নূতন পাসওয়ার্ড কার্যকরী হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, HRM TMIS। আপনি HRM এখানে এই মডিউলে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আর তারপর আপনি এই PDS এই মডিউলে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার সাধারণ তথ্য, ঠিকানা, সন্তানের তথ্য, শিক্ষাগত যোগ্যতা, এই যে সাধারণ তথ্যতে ক্লিক করবেন। এই ঠিকানা এবং সন্তানের তথ্য এগুলোই সাধারণ তথ্যে ক্লিক করলে এই ফর্ম পূরণ করার পর পরবর্তীতে ক্লিক করলে এই দুইটা এসে যায়। কিন্তু আমি দেখেছি যে এই শিক্ষাগত যোগ্যতা এটা আসে না। তাহলে আপনি সাধারণ তথ্য, ঠিকানা, সন্তানের তথ্য দেওয়ার পর আবার ড্যাশবোর্ডে এসে শিক্ষাগত যোগ্যতা এই মডিউলে ক্লিক করে এই তথ্যছকটা পূরণ করবেন। আমরা প্রথমেই আসি এই সাধারণ তথ্যে এই মডিউলে ক্লিক করি। আপনার এইরকম একটা ফর্ম আসবে। এই ফর্ম আসলে আপনি এই ফর্ম পূরণ করবেন। এই আইডি নাম্বার এটা আপনার অটোমেটিক আসবে। নাম বাংলায় না আসতে পারে, ইংরেজিতে আসলে আপনি বাংলায় লিখে দেবেন। TN নাম্বার আপনার যদি TN নাম্বার থাকে দেবেন। ইমেল আপনি যে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি দেবেন ওটা অটোমেটিক আসবে। জন্ম তারিখ অটোমেটিক আসবে। তারপর নাম ইংরেজিতে আসবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার যেহেতু রেজিস্ট্রেশনের সময় দিবেন এখানে অটোমেটিক আসবে। মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় দিবেন, এই জন্য অটোমেটিক আসবে। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন। ভবিষ্যৎ তহবিল নাম্বার এটা আমাদের নাই, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নাই, যাদের আছে তারা দিবেন। সরকারি যেগুলো আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। পিতার নাম থাকলে তো থাকবে, না থাকলে লিখে দেবেন। ধর্ম নির্বাচন করবেন। শিক্ষক হলে এখানে ক্লিক করবেন। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পোষ্য হলে এখানে ক্লিক করলে এখানে অপশন আসবে, অপশনগুলো পূরণ করবেন। মাতার নাম থাকতে তো লেখা লাগবে না, থাকলে লিখে দেবেন। লিঙ্গ চিহ্নিত করে দেবেন। বৈবাহিক অবস্থা চিহ্নিত করে দেবেন। পাসপোর্টের সংক্রান্ত অর্থাৎ যদি পাসপোর্ট থাকে তো এই তথ্যগুলো দিয়ে দেবেন। এরপর আপনার ছবি, পাসপোর্ট সাইজের ছবি, সাইজ হইতে হবে 300 কিলোবাইট এর কম। ওই ছবি আপনি এখানে ফাইল নির্বাচন করুন, ক্লিক করে ছবি যে জায়গায় রাখেন ওই জায়গায় থেকে এখানে আপলোড করবেন। তারপর নিয়োগ সংক্রান্ত সংযুক্তি, নিয়োগপত্র, যোগদানপত্র এটা আপনি আগেই একত্রে PDF ফাইল করে রাখবেন এবং এখানে ফাইল নির্বাচন করুন, ওখানে ক্লিক করে ওই ফাইলটা ধরিয়ে দিয়ে এখানে আপলোড করবেন। এবার নিচে আছে স্বাক্ষর, এই ছবির স্বাক্ষর আগে স্ক্যান করে রাখবেন এবং স্বাক্ষরটা আপলোড করে দিবেন। এই ফর্ম পূরণের পর আপনি কি করবেন, এই যে সেভে ক্লিক করবেন। সাবমিটে করবেন না, যদি সাবমিটে করেন তাহলে সাবমিট হয়ে যাবে, আপনি আর সামনের যে ফর্মগুলো আছে এগুলো কাজ করতে পারবেন না। এই সাবমিটে সেভ করার পর আপনার কাজ হলো এই যে পরবর্তীতে ক্লিক করবেন। এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা
আপনি অনুমোদনের অবস্থায় এটা আপনার দরকার নাই, নিজ জেলা সিলেক্ট করবেন, তারপর বর্তমান ঠিকানা এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে এগুলো পূরণ করবেন। এরপর স্থায়ী ঠিকানা একই যদি হয়, অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা এক হলে এখানে শুধু একটা ক্লিক করবেন, এই তথ্যগুলোই এখানে এসে যাবে। এরপর আপনি এই যে সংরক্ষণ বাটন এখানে ক্লিক করবেন, ফলে সংরক্ষণ হয়ে থাকবে। এই সংরক্ষণ হওয়ার পর আপনি এই যে পরবর্তীতে আবার ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর আপনার এই যে সন্তানের তথ্য যাবে, এই দেখুন সন্তানের তথ্য এখানে ক্লিক করবেন, করলে এই তথ্য পূরণ করবেন। সন্তানের নাম, লিঙ্গ, জন্ম তারিখ দিয়ে এই সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পর যদি আপনার একাধিক সন্তান থাকে আবার ওই সন্তানের তথ্যে ক্লিক করবেন, ক্লিক করে দ্বিতীয় সন্তানের তথ্য পূরণ এই সংরক্ষণে ক্লিক করবেন, তাই এগুলো সংরক্ষণ হয়ে থাকবে। এরপর আপনি এই তথ্য পূরণের পর আপনি আবার পরবর্তীতে ক্লিক করবেন, করলে এরপর আসবে ভাষা দক্ষতা। এই ভাষার দক্ষতা আপনি ক্লিক করবেন, এরকম একটা ফর্ম আসবে। এরপর এই ফর্মটা আপনি পূরণ করবেন। এখানে থাকবে ভাষার নাম, আপনি যে ভাষা জানেন ওই ভাষা দেবেন, একাধিক ভাষা হতে পারে। তার ভাষার নাম দেওয়ার পর আপনি যদি ভাষা পড়তে পারেন হ্যাঁ দেবেন, পড়তে না পারলে না দেবেন, লিখতে পারলে হ্যাঁ দেবেন, না পারলে না দেবেন। শুনে বুঝতে পারা, যদি শুনে বুঝতে পারেন তাহলে হ্যাঁ দেবেন আর না দেবেন। বলতে পারা, যদি বলতে পারেন হ্যাঁ দেবেন, না দেবেন। এরপর কোনো মন্তব্য থাকলে মন্তব্য লিখবেন। এরপর এটা সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পর যদি আপনি একাধিক ভাষা জানেন তাহলে আবার আপনি আবার এই ফর্মটা আবার পূরণ করবেন। করার পর এখানে কাজ হয়ে গেলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আসবে চাকরির বিস্তারিত বিবরণ, এই চাকরির বিস্তারিত বিবরণে ক্লিক করবেন। এরপর এইরকম ফর্ম আসবে। ফর্ম আসলে আপনি বর্তমান পদবি সিলেক্ট করবেন। আসলে এই ফর্মটা বেশিরভাগই হিডেন অবস্থা আছে, এগুলো আপনি মনে করতে পারবেন না, যেমন সংরক্ষণও কিন্তু হিডেন অবস্থা আছে। যদি পারেন তো করবেন, না পারলে এভাবে রেখে দেবেন। এরপর আপনি পরবর্তীতে যাবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আছে বদলি অথবা পদায়নের বিবরণ বর্তমান ব্যতীত। আসলে এইটা যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করে তাদের ক্ষেত্রে, সরকারি কলেজে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এরপর আবার এই ড্যাশবোর্ডে ফিরে আসবেন, এসে আপনার এই যে এই মডিউলে শিক্ষাগত যোগ্যতা এই মডিউলে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা, এইখানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মে আপনার পরীক্ষার নাম অথবা প্রথম হলে কি এসএসসি সিলেক্ট করবেন। করার পর বিষয়, এসএসসিতে যেহেতু কোনো বিষয় নাই ওটা প্রযোজ্য হবে না, শিক্ষাবর্ষ দিতে হবে, পরীক্ষার বছর দিতে হবে, ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে, আর তারপর বিভাগ শ্রেণী গ্রেড। এখানে দেখুন যেহেতু এগুলো A+, B+ আছে, এটা আমাদের যাদের বিভাগ আছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপর এটা সর্বোচ্চ শিক্ষা কিনা, এটা এসএসসি এইচএসসির ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দেবেন না, আপনার যেটা শেষ ধাপ, অর্থাৎ কেউ বিএ থাকতে পারে, কেউ বিএসসি থাকতে পারে, কেউ বিএসসি অনার্স থাকতে পারে, এমএ থাকতে পারে, আপনার শেষ ধাপের ক্ষেত্রে এখানে টিক দেবেন। এরপর যখন যে পরীক্ষার তথ্য দেবেন ওই পরীক্ষার সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে আপনি সংযোজন করে দেবেন। এই পাশে থাকে যে পরীক্ষার তথ্য দেবেন ওই পরীক্ষার গ্রুপ, বোর্ড, বিশ্ববিদ্যালয়, রোল, ফলাফল প্রকাশের বছর, ফলাফলের ধরন, তারপর প্রাপ্ত নম্বর, সিজিপিএ, এরকম এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স যা থাকে দেবেন। প্রত্যেকবার তথ্য দেওয়ার পর আপনাকে এই সংরক্ষণ বাটনে, যেমন এসএসসি দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করবেন, করলে সংরক্ষণ হবে। আবার দ্বিতীয়বার এইচএসসি, তৃতীয়বার ডিগ্রি, চতুর্থবার এমএ, এভাবে আপনি প্রত্যেকবার সংরক্ষণ বাটনে ক্লিক করে সংরক্ষণ করবেন। এরপর সব কিছু হয়ে গেলে, সব এসএসসি এইচএসসি ইন্টার ডিগ্রি হয়ে গেলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে।
দেখুন সিলেকশন গ্রেড, টাইম স্কেল, অ্যাডভান্স, ইনক্রিমেন্ট, উচ্চতার গ্রেড। এইটা আমাদের বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যারা সরকারি স্কুলে বা কলেজে চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আসবে পদোন্নতি, এটাও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার এই পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আছে প্রশিক্ষণের বিবরণ। এই প্রশিক্ষণের বিবরণ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে, এখানে আপনি যে যে প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণের ধরন নির্বাচন করবেন। এরপর ভেন্যু, অর্থায়নে, কার অর্থায়নে, প্রশিক্ষণের শেষের তারিখ, দেশে কিংবা বিদেশে, তারপরে ঠিকানা লাগবেন যে জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন। এরপর সংযুক্তি, যে প্রশিক্ষণ নিয়েছেন ওই প্রশিক্ষণের সার্টিফিকেটের স্ক্যান কপি, তার প্রশিক্ষণের নাম, অর্থের উৎস, প্রশিক্ষণের শুরুর তারিখ, দিন সংখ্যা, দেশের নাম, মন্তব্য, ফলাফল ইত্যাদি এখানে দেবেন। যদি একাধিক প্রশিক্ষণ থাকে তা প্রত্যেকবার এই সংরক্ষণে ক্লিক করে আবার অন্য প্রশিক্ষণ থাকলে ওই তথ্য এন্ট্রি করবেন, আবার সংরক্ষণ করবেন। এই প্রশিক্ষণের তথ্যই শেষ, আর কোনো তথ্য নাই। এরপর কি করবেন? এরপর আপনাকে এটা সাবমিট করতে হবে। কোথায় করবেন দেখিয়ে দিচ্ছি। এরপর আপনার কাজ হলো এই সম্পূর্ণ তথ্য যেহেতু আপনি সংরক্ষণ করেছেন, সেভ করেছেন, এখন এটা সাবমিট করবেন। এটা কীভাবে করবেন? এটা করার জন্য আপনাকে আবার ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে এই PDS আবার ক্লিক করবেন। করার পর এই যে সাধারণ তথ্য এখানে ক্লিক করবেন। দেখুন এই যে সাবমিট বাটন ক্লিক করবেন। তবে এখানে এই সাবমিট করার আগে অবশ্যই আপনি সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট করবেন, নাহলে আপনি সাবমিট পরে করুন, কারণ শেষ তারিখের দিকে করলে আপনার হবে। অর্থাৎ যে তারিখ আপনাকে সর্বশেষ সাবমিটের তারিখ, আপনি ওই তারিখও করতে পারেন। এর আগে আপনার সাবমিট না করাই ভালো, কারণ আপনার তো যদি ভুল থাকে ভুলগুলো সংশোধন করতে পারবেন, সাবমিট করলে তো সংশোধন করতে পারবেন। এই ভিডিও দ্বারা আপনাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।